সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নিরুত্তাপ উপজেলা নির্বাচন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং দলটির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনিব, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি সঙ্গত কারণে নীলোফার চৌধুরী মনিব আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, উপজেলা নির্বাচন বিএনপি অংশ নেয়নি, বর্জন করেছে। উত্তাপ ছড়ানোর যে কথা ছিল, সেখানে আওয়ামী লীগেরও দলীয় প্রতীক নেই, আওয়ামী লীগের অনেক প্রার্থী, কিন্তু সেই হারে উত্তাপ নেই। উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ বেশ কমতি দেখা গিয়েছে, কারণ প্রথম ধাপে ভোটের হার দেখে আপনার কি মনে হয় যে কেন বিএনপিকে এখানে মূল ফ্যাক্টর কিনা? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন, বিএনপি এখানে মূল ফ্যাক্টর কিনা। আপনি মনে করেন আওয়ামী লীগ ভোটের জন্য ভোটের পক্ষে এমন কোনো সাফাই নাই যেটা গায়ে নাই, যেটা গাচ্ছে না, কি জাতীয় নির্বাচন কি স্থানীয় নির্বাচন। সেইখানে বিএনপি শুধুমাত্র নীরবভাবে, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, বিএনপি লিফলেট বিতরণ করেছে। জাতীয় নির্বাচনে বলেছে 7 তারিখ সারাদিন পরিবারকে সময় দিন অথবা নিজেকে সময় দিন। আর উপজেলা নির্বাচনেও সেম ওই ধরনের কথাই বলেছে যে এই সরকারের আপনার যেখানে জাতীয় নির্বাচন হয় না, সেখানে উপজেলা স্থানীয় নির্বাচন কিভাবে হয় ভালোভাবে। তো সেইখানে আপনি দেখেছেন জাতীয় নির্বাচনে 5-6% ভোট হয়েছে কিনা। আপনার ছাত্রলীগের কোন এলাকার এক নেতা বক্তৃতায়, উত্তরবঙ্গের ছাত্রলীগের একদম কেন্দ্রীয় নেতা, ছোটো মোটো নেতা না, সাবেক কেন্দ্রীয় নেতা বলেছে যে ভোট যদি পড়ে 300, তাহলে বিকালবেলা দেখানো হয় 3000। তো এই 3000 ভোট, 300 ভোটের আপনি বলতে পারেন কেন? আমি তো 41 দেখেছি, আমি আমার টেলিভিশনে খবরে বলেছি বা শুনেছি। ওই ছাত্রলীগের নেতাটার উদাহরণটা আমি সেখানে নিয়ে আসলাম। এই 300কে 3000 বানানোর জুড়ি আওয়ামী লীগের মেলাভার। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাই 300কে 3000 কেন 3 লক্ষ করার কথা, কারণ আওয়ামী লীগের সিনিয়র নেতা ভুলবশত বলে ফেলেছিলেন, লক্ষকে মিলিয়ন বলে ফেলেছিলেন, এটা ভুল ছিল। বাট এখন যে অবস্থা, উনি বলেছিলেন যা কইছি, বাট এখনকার নেতারা যদি, এখন উনিও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন একসময়, উনি বলবেন ওনার জবাবে ওনার সহকর্মী কি বলেছেন। আমি শুধু বলতে চাই এটা যে বিএনপি বাংলাদেশের অবিসংবাদিত একটা দল, এই মুহূর্তে তো বটেই, অতীতেও ছিল। বিএনপি অনেক দিন টানা সব দেশটাকে শাসন করেছে, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের একদম রোডম্যাপ, যেটাকে বলে উন্নয়ন যাকে বলে, এইসব মুখে মুখে না, এই যে আঙ্গুল দিয়ে কিছু স্থাপনা দেখায় যে এইসব ডিজিটাল উন্নয়ন না, সত্যিকারের উন্নয়ন করেছে, যেটা হেনরি কিসিঞ্জার বলছিল তলাবিহীন ঝুড়ি। সেইখান থেকে বিএনপি শুধু দেশের খাদ্য অভাব পূরণ করে নাই, বিদেশে রপ্তানিও করেছে, ওই ফার্স্ট খাদ্য রপ্তানি হয়েছে। সেই জায়গায় বিএনপি, জনগণ বুঝে যে কাকে দিয়ে কি হয়, কে কি করতে পারে, জনগণ বিএনপির কথা শুনেছে। বিএনপি তাহলে সফল কে? বিএনপি। কারণ আপনার তাইরে নাইরে করে আপনি ধরেন আমি আপনার টাকা চুরি করলাম, আপনারা আমি চোর নাই বানাই, আমি হই, আমি আপনার একটা বিরাট অংশের টাকা নিয়ে গেলাম, আমি খুব মৌজ মাস্তি করে চলতেছি, আমার বিবেকও জানে আমি কি, আপনিও কিন্তু জানেন আমি কি, এবং আপনার যারা পরিবারবর্গ এবং প্রতিবেশীবর্গ তারাও জানে আমি কি। তো এরকম আওয়ামী লীগ হলো এই রকম দল। আওয়ামী লীগ ওই দল। নির্বাচন নিয়ে আমি যদি বলি, 73-এর নির্বাচনে তারা কি করেছিল? 2-1টা সিট বিরোধী দলে সহ্য করতে পারে না, তারা হেলিকপ্টারে করে ভোট নিয়ে চলে আসছে আইনা, তারপরে নাম বদল করেছে তাদের মতো করে, বদল করে আবার বলছে যে এখানে যে প্রার্থী পাশ করার কথা, পাশ করা প্রার্থীকে যখন ফেল করাইছে, তারপর আবার বলছে কিরে দেখছিস আমার ছাড়া যে পাশ করা যায় না। আওয়ামী লীগ হইল সেই দল। এবং এখন এইবার 7ই জানুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের সভানেত্রী কি বলেছে? 75-এর পরে আজ পর্যন্ত নাকি এত ভালো নির্বাচন হয় নাই। যেখানে আমি বিএনপির কথা বাদই দিলাম, তথাকথিত বিরোধী দল, তথাকথিত সরকারি দল, বিরোধী দলের এখানে নেতা আছেন, উনি ওনার যে নেতা চেয়ারম্যান,
উনি যে কথাগুলো বলছেন বা বলেন বা বলতেছেন এইগুলা জাস্টিফাই করলেই কিন্তু বের হয়ে যায় যে তারা কেমন করে ভোট নেয়। উনার নেতা একটা ভোটের হিসাব দিয়েছেন, অঙ্ক, সেই অঙ্কটা যে কেউ যদি সেই অঙ্ক হিসাব করে কিচ্ছু লাগে না, একটা ক্যালকুলেটর নিয়ে বসবে, সেই অঙ্কটা হিসাব করলে তাহলেই বের হয়ে যায় ভোটের আসল সমীকরণটা। তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের আপনার ওয়াদা রাখে, কমিটমেন্ট রাখে এবং কাজ করে সেই হিসেবে বলেই বিএনপি নির্বাচনে যায় নাই, বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচনে যায় নাই। বিএনপি নির্বাচনে যাবে, যদি আমি একটু বলি যে অনেক কেন্দ্রে ভোটের হার বেশ কম ছিল, যেখানে আওয়ামী লীগের দেখা যাচ্ছে যে সমর্থক বা ভোটের হার আমরা যেটা ইন জেনারেল বলি তার চেয়েও কম, সেখানে কি আওয়ামী লীগের নেতাকর্মীরাও কি বিএনপির ডাকে সাড়া দিয়েছে? আমি তো মাঝে মাঝেই বলি আপনার আওয়ামী লীগ দুই প্রকার, একটা হলো বনেদি আওয়ামী লীগ, একটা হলো হালুয়া রুটি ভাগ খাওয়া আওয়ামী লীগ। এই বনেদি আওয়ামী লীগরা বিএনপির ডাকে সাড়া দিয়ে, বিএনপি তো অন্য কোনো গ্রহ থেকে আসে নাই, বিএনপি এই গ্রহেরই, এই বাংলাদেশেরই 56,000 বর্গ মাইলের মধ্য থেকেই জন্ম, এখানেই থাকা একটা দল। সো আওয়ামী লীগের ওই বনেদি নেতাগুলো হিসাব করে, জাস্টিফাই করে যে আমি গেলেও ভোট হবে, আমি না গেলেও ভোট হবে। ওই যে একটু পরেই কায়সার সাহেব বলবে কত পার্সেন্ট ভোট পাইলে পাস করবে, এটা তো কোনো সংবিধানে লেখা নাই, অতএব ভোট 1% পেলেও পাস, এই বলবে। ওনার কথাটা আমি বলে দিই, এখন আপনি চাইলে ওনার সঙ্গে আমি এত টকশো করি যে ওনার কথাই আমি গড়গড় করে বলতে পারি আধা ঘন্টা। সো আপনার সেইখানে আওয়ামী লীগের ওই বনেদি আওয়ামী লীগগুলা তারাও বিএনপির ডাকে সাড়া দিয়েছে। প্রত্যেকটা মানুষ জানেন, একটা দেশে অর্থনীতি যত উন্নত থাকুক, রাজনীতি যদি উষ্টাগত হয়, রাজনীতি যদি অস্থিতিশীল হয়, সেই দেশটাকে কিন্তু ভঙ্গুর রাষ্ট্র বলে, সেই দেশটাকে কিন্তু অনেক রিচ রাষ্ট্র বলে না। তাহলে যত পৃথিবীতে যত আপনার রাজতন্ত্র রাষ্ট্রগুলোই কিন্তু সবচেয়ে লোভনীয় রাষ্ট্র হইতো, তাহলে কিন্তু গাদ্দাফিকে মারার পরে 2 দিন রাস্তায় লাশটা পড়ে থাকতে হইতো না। এই যে সেই দেশ কিন্তু উন্নত, অর্থনৈতিক উন্নত, কিন্তু রাজনৈতিক ক্ষণভঙ্গুর, ওইখানে পরামাত্রই ভেঙে যায়, কোনো রাজনীতি টিকে না, একনায়কতন্ত্র, দুঃশাসন। বাংলাদেশ তো এমন আজকে এমন জায়গায় পৌঁছেছে যে কেজরিওয়াল কি দিল্লির মুখ্যমন্ত্রী, উনি আগে আমরা ভারতকে আমরা সাক্ষী মানতাম, উদাহরণ দিতাম, এখনও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন দিন পাল্টে গেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের বিরোধী দলকে কি পরিমাণ টর্চার করা হয় এটা কিন্তু কেজরিওয়াল বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রী, যে বাংলাদেশের মতো ভারতেও কিন্তু বিরোধী দলকে ধরপাকড় করা হচ্ছে, বিরোধী দলকে টর্চার করা হয় এবং ওইভাবেই নির্বাচনটা করা হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো করে। তার মানে এটা কি বোঝা যায়, তাদের কিন্তু সবচেয়ে বন্ধু রাষ্ট্র, তাদের কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সঙ্গে, সেই স্বামীরাই কিন্তু এখন বলতেছে যে বাংলাদেশের নির্বাচনটা কেমন হয়েছে। জি, নীলুফার চৌধুরীমণি, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার ভাই, আমরা যেটা বলছিলাম, নীলুফার চৌধুরীমণি বেশ কিছু বলছেন যে বিএনপি বাংলাদেশে একটি অবিসংবাদিত দল, তারপরে তার আওয়ামী লীগের 2টি দল বনেদি এবং অন্যরা, আপনি আসলে কোন দিকে পড়েন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সমালোচকবৃন্দ, এসএটিভি যারা অনুষ্ঠান দেখতেন। আসলে বিএনপিকে পোস্টমর্টেম করা তো আমার দায়িত্ব না। যেমন আমরা এখন দেখি আওয়ামী লীগের ওনারা পোস্টমর্টেম করেন, আওয়ামী লীগের কী অবস্থা, আওয়ামী লীগ অনেকগুলি বিশেষণ প্রয়োগ করেন। আমি তো মনে করি বিএনপি একটা রাজনৈতিক দল না, এটা প্ল্যাটফর্ম। এটা প্ল্যাটফর্মে যেমন অনেকে থাকে, অনেকের সমন্বয় ঘটে, তবে তারা কারা? স্বাধীনতার পরাজিত শক্তি, রাজাকার, সুবিধাবাদী, এই একটা গ্রুপ যারা মুক্তিযোদ্ধা বিরোধিতা করে থাকে এখনও। কারণ এখনও এই দলটি তাদেরকে মদত দিচ্ছেন, টিকিয়ে রাখছেন। 18 সালের নির্বাচনে 25টা মনোনয়ন দিয়েছিলেন ওই পরিবারের সদস্য যাদেরকে যুদ্ধাপরাধীদের সাজায় অভিযুক্ত আসামি হয়েছে, সাজা কার্যকর হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে এই দল। আমি আর কিছু বলতে চাই না। নির্বাচন, জিয়াউর রহমান কি কায়দায় ক্ষমতায় এসেছিলেন, সায়েম সাহেবকে কী করে, এগুলি বিশদ আলোচনার সুযোগ নয়। তবে এটা বলতে চাই, হানা ভোট করে কিন্তু নির্বাচনের ইতিহাসে প্রথম নির্বাচনের ইয়েতে লাথি মারেন, যেটা হা সেটা হা, যেটা না সেটাও না, এলো হানা ভোট। 79-তে একটা পার্লামেন্ট করলেন, ইলেকশন করলেন,
তখন আওয়ামী লীগের ছিল 2 গ্রুপ, মালেক মিজান গ্রুপ। আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ 122টা আসনে 2 থেকে 450 ভোটে হেরেছে। অথচ ওইসব আসনে আমাদের মিজান গ্রুপ 2 থেকে 3000 ভোটও পেয়েছে। তার মানে কি, পরিকল্পিতভাবেই কিন্তু দলটা 2টা ভাগ করা হয়েছিল। এবার আসেন বিএনপি, কাদেরকে এমপি বানিয়েছিল? ওই সংসদে কারা এমপি ছিলেন? স্বীকৃত রাজাকার, তারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। বেগম খালেদা জিয়া 91 নির্বাচনে 2 জনকে পতাকা দিয়েছিলেন। জিয়াউর রহমান তো অনেককে পতাকা দিয়েছিলেন। তারা কিন্তু পাকিস্তান চলে গিয়েছিলেন, লন্ডনে চলে গিয়েছিলেন, তাদেরকে এনে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। এবং এই দল ভাঙার রাজনীতি যে বলি আমরা, আওয়ামী লীগের তো তখন অনেকগুলি ভাগ ছিল। খুব ঠান্ডা মাথায় কিন্তু এই কাজটা উনি করেছিলেন, যে বলেছিলেন ডিফিকাল্ট করে দেবে, আসলে ডিফিকাল্ট করে দিয়েছিলেন। তখন কিন্তু 77টা দল অংশগ্রহণ করেছিল, এখন কিন্তু নিবন্ধিত দলই 44টা। বাকি দল কোথায়? না, যেহেতু নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে, তখন তো নিবন্ধনের ব্যবস্থা ছিল না, যে ইচ্ছা সেই দাঁড়াতে পারতো। রাষ্ট্রপতি ক্যান্ডিডেট ছিল 107 জন। এই ছিল বাস্তবতা। অর্থাৎ কি, তোমরা প্রার্থী হও, তোমরা দল করো, তোমরা এই করো সেই করো, এই একটা অবস্থা রাজনীতি নিয়ে গেছিল। আজকে দেখেন অনেক কথা, নীলভার চৌধুরী মনি তো অনেক কথা বলেছে, সংসদও ছিলেন, জানি না কোন সংসদ, মানে এখন তো সংসদ বললেই বলেন ওনারা অনির্বাচিত সংসদ বা এটা সেটা, আমি ওইটাতে যেতে চাই না। এখন একটা নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন। হ্যাঁ, আমি কি বলবো তুমি বলে দিয়েছেন, কিন্তু কালকে যে নির্বাচনটা হচ্ছে 157টা আসনে, এখানে চেয়ারম্যান প্রার্থী 599 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 689 জন, মহিলা 523 জন। তার মানে গড়ে এখানে 5 থেকে 6 জন প্রার্থী আছে একটা উপজেলায়। তার মানে কি, নির্বাচনটা প্রতিনিধিমূলক হচ্ছে। এই যে গত 15 দিন ক্যাম্পিং হলো, আমরা কি কোথাও দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, সংঘর্ষ হয়েছে, প্রাণহানি ঘটেছে? আমরা মামুরা কেন হবে? এটা প্রতিদ্বন্দ্ব হচ্ছে তো। আমি আর ডামি দেখেন, কেন হবে? 7ই জানুয়ারির নির্বাচন, ওনারা বলেছেন আমরা আওয়ামী লীগ তো 62টা আসনে নৌকা হেরেছে। এটা কি ইচ্ছাকৃতভাবে হেরেছে? নো, প্রচন্ড প্রতিযোগিতা হয়েছে, তারপর হেরেছে। আমাদের অনেক সিটিং এমপি হেরেছে, সিটিং মন্ত্রী হেরেছে 3 জন। তার মানে কি, প্রতিযোগিতা হয়েছে বলে তো হেরেছে না, ওনারা স্যারেন্ডার করেছে আমরা জিতবো না? বিষয়টা কি তাই না? এই যে প্রতিযোগিতার মনোভাবটা, এটা মেনে নিতে পারছেন না। বলছেন আমরা ডাক দিচ্ছি, জনগণ সাড়া দিচ্ছে, নির্বাচনে আসছেন না, ভোট দিতে আসছেন না। তা আপনারা নির্বাচনে এসে ডাক দেন, সব আপনাদের পক্ষে চলে আসবে, তাহলে তো আপনারা ক্ষমতায় যাবেন। স্যারের সঙ্গে নির্বাচনে সেরে যাচ্ছেন না কেন? তার মানে কি, ডাকটা বললে হবে না। ওই না বলে, মানে গ্রামে একটা কথা আছে না, যে চিলে কান, মানে সরি, মানে ইয়ে হয় না, ওনার মনে হচ্ছে ওনাদেরটাই বোধহয় সব কিছু হয়। আসলে বিষয়টা তা না। কি হয় না ওটা বলেন। দেখেন, এই সংসদ বাদ দিলাম, স্থানীয় সরকার নির্বাচন তো ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না। আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলীয় প্রতীক দেব না, দলীয় নির্বাচনটা করব না। এই সূত্র নিতে পারতেন, তাহলে বুঝতাম যেন ওনাদের স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা উপজেলায় ওনাদের অবস্থান সুদৃঢ় আছে। সেই সূত্র তো নিলেন না। আমরা বলছি দলীয়ভাবে করেন, নীতিভাবে করতেন। আপনাদের ডাকে যে জনগণ সাড়া দিচ্ছে, মানে ভোট কেন্দ্রে আসছে না, তো এটা অন্যভাবে করতেন, যে ঠিক আছে আমরা আপনাদের ডাকতে যে আসেন, আমাদের ভোট দিয়ে দেখান এই দলের প্রতি বা এই দলের সমর্থিত বা মনোনীত প্রার্থীর পক্ষে জনগণ নাই। সেটা তো পারছেন না। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার যদি জনসম্পৃক্ততা না থাকে, আপনি আন্দোলন ঘোষণা টকশোতে অনেক বড় বড় কথা বলতে পারবেন, কিন্তু নির্বাচন প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে, প্রত্যেকটা বুথে আপনার অবস্থান থাকতে হবে, সুদূর অবস্থান থাকতে হবে, একজনকে ফেস করতে হবে। সেই অবস্থাটা নাই বলেই তো 28 অক্টোবর এমন একটা ঘটনা ঘটালেন, জাতীয় সংসদে আসলেন না। বাদ দিলাম জাতীয় সংসদে গেলেন না, স্থানীয় সরকারে আসতেন। এখন বিতর্কিত করতে যাচ্ছেন, ভোটার আসে না, এই আসে না, সে আসে না। প্রথম ধাপে 36.1% ভোট পড়েছে, তাই না? আপনারা আসলে 60% হতো, এনাফ।
আমরা তো মনে করি আগামীকালের নির্বাচন এবং ওই যে 300 ভোট 3000 এটা বলে আপনার সহকর্মী বলেছে। দেখুন এই বিচ্ছিন্ন যেখানে কালকে কালকে কালকেও প্রায় ভোটার হবে 3,8,8,00,000 ভোটার কালকে ভোট দেবে। আপনি 3,9,00,000 বানান, আমার সমস্যা না না আমি বলছি এখানে যে বুথ আছে, যে ভোট কেন্দ্রগুলি আছে, কয়টাই ঘটনা হচ্ছে একটা দেখেন আমরা পত্রিকায় দেখি অনেক নেতা অনেক কথা বলেন, কোথায় 42,000 ভোট কেন্দ্রের একটা কেন্দ্রে হয়তো এই কথাটা বলছেন। দেখেন আমরা উপমহাদেশে একটা ঐতিহ্য আছে, কিন্তু স্থানীয় নির্বাচন হবে, কিছু মারামারি হবে, কিছু এটা সেটা হবে, তাই না? কলকাতায় হচ্ছে না, পশ্চিমবঙ্গে হচ্ছে না, হ্যাঁ এখন কিন্তু সেটাও কমে গেছে। ঠিক আপনারা চান না? আপনারা চান যে মারামারি হোক, সংঘর্ষ হোক, প্রাণহানি হোক, তার মধ্যে থেকে কেউ নির্বাচিত হোক, সেটা তো কামনা করেন, তাই না? একলা একলা হলে আমি তো প্রথমেই বলেছি 5 থেকে 6 জন প্রার্থী আছেন গড়ে, প্রতিদ্বন্দ্বিমূলক হচ্ছে, অংশগ্রহণমূলক হচ্ছে, এবং নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারছে, কোনো প্রার্থী কথা বলছেন না, নির্বাচনটা অবাধ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে খুব ভূমিকা পালন করছে, এটাকে বাহবা দিচ্ছেন না। আমি কি সম্পূরক প্রশ্ন করতে পারি? হ্যাঁ করতে পারেন। সম্পূরক প্রশ্নটা হচ্ছে, এই যে বললেন 62 জন স্বতন্ত্র হয়েছে, কেমন স্বতন্ত্র জানেন? এর মধ্যে 12-14 জন আপনাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট লেভেলের আছে। 2 নাম্বার আপনাদের একটা ব্যারিস্টার আছে ওইখানে, উনি প্রথমেই শুরুতে একদম জাতির জনক দিয়ে শুরু করে 1 লাইন 1.5 লাইন বলে, তারপরে মাঝখানে আবার 2-4টা কথা বলে আবার বলে অমুকের নেত্রী এই সেই, এই যাতে প্রথমটা কাটে গেল দ্বিতীয়টা যেন না কাটতে পারে, এইখানে মাঝখানে ওইটা শুরু করে। এটার নাম কি আপনার স্বতন্ত্র নির্বাচন? এটার নাম কি আরেকটা জোটের নির্বাচন, আরেকটা দলের নির্বাচন? এটাকে বলে আপনি যদি নির্বাচনী আইনের কথা বলেন, আরপিওর কথা বলেন, প্রার্থী 2 প্রকার। আমার সম্পূরক শেষ হয় না, আমার আরেকটা লাইন আছে, এটা কি সাজেশন দিচ্ছেন না, কোশ্চেন করছে? আমি এক্সাম্পল দিচ্ছি, রিভেঞ্জ অফ নেচার। সেটা হলো দেখেন আপনারা আমাদের সঙ্গে যে টর্চার করে 18তে 6-7টা সিট দিয়েছেন, ঠিক একই অবস্থায় কক্সেস বাজারের জাফর আলম এমপি, জাফর আলম এমপি বলছে যখন পদত্যাগ করে নৌকা মার্কা নিয়ে, তখন বলছে বিজেপি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্ব অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করায় আমি ভোট বর্জন করিলাম। এটা কার জন্য? ইব্রাহিমের জন্য, মেজর জেনারেল ইব্রাহিমের জন্য। আপনি বুঝেন এরকম স্বতন্ত্র প্রার্থী 62টা পাশ করানোর জন্য আপনারা আপনাদের বলি দিবেন, এটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব। ইব্রাহিম সাহেব কি স্বতন্ত্র প্রার্থী? ইব্রাহিম স্বতন্ত্র প্রার্থী? ইব্রাহিম আপনাদের প্রার্থী। যেমন জাতীয় পার্টির প্রার্থী। জাতীয় পার্টি চায় নাই, জাতীয় পার্টিকে আপনারা 26টা সিট রেখে দিয়ে বলছেন নে তোকে দান করলাম। জাতীয় পার্টি কইছে আওয়ামী লীগ তো ভিক্ষা করে দেখে আমার এখানে ভিক্ষা করে আমার সিট দিছে, আমি তো চাই নাই জাতীয় পার্টি। এখন আমি উত্তরটা দেই একটু। আমাদের আরপিওতে প্রার্থী 2 প্রকার, একটা স্বতন্ত্র, একটা দলীয়। সব আপনারা দলীয় প্রার্থীর স্বতন্ত্র সুযোগ না, স্বতন্ত্র দলীয় সুযোগ নাই। এই যে 62 জন পাস করছেন, এরা দলীয় প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই এই পার্লামেন্টে, তাদেরকে স্বতন্ত্র থাকতে হবে, যা আসে তাহলে ইয়ে হয়ে যাবে, প্রার্থীপদ থাকবে না। দেখেন আপনারা যেভাবে বলতে চান, বন্দনা না দিলে এবার আসেন জাতীয় পার্টির ব্যাপারটা। জাতীয় পার্টির সাথে আমাদের জোট মহাজোটের একটা ঐক্য হতেই পারে। জোর করে আমরা 26টা আসন দিয়েছিলাম, ভোটাররা কি 26টা আসন দিয়েছে? না, তারা 11টায় জয়ী করেছে। জি, তাহলে তো আমরা যা দিতাম 6 পাস করে আসতো, বা সেভাবে হয়ে যেত। আমি আপনার কাছে আবার আসবো, এই প্রতিদ্বন্দ্বিতাকে মাথায় রাখা দরকার। ডাক্তার আকাশ, আমরা উপজেলা নির্বাচনের কথা বলছিলাম, নিরুত্তাপ মনে হচ্ছে কেন? ধন্যবাদ। সেই সাথে 2 জন বিজ্ঞ সহ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। নিরুত্তাপ মনে হচ্ছে, এটা তো নির্বাচন না। নির্বাচন হলে তো উত্তাপ থাকবে, ঠিক। যেটা নির্বাচন না সেটা তো নিরুত্তাপ হবে। দেখেন আওয়ামী লীগ তো একটা ঘরোয়া লীগ খেলা খেলছে, আপনি এই ঘরোয়া লীগ খেলাকে নির্বাচন বলবেন কিভাবে? নির্বাচনটা সেদিনই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। 2014 সালে যেদিন আওয়ামী লীগ 153 আসনে বিনা ভোটে বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ এমনই টেস্ট পেয়েছে যে জনগণ ভোট না দিলে আমরা পাশ করে গেছি। এরপর থেকে আওয়ামী লীগ জনগণের ভোটে আর বিশ্বাস করে না। সেই জন্য 2018 সালে এমন খেলা খেললো যেখানে জনগণের কোনো সম্পৃক্ততাই প্রয়োজন পড়ে নাই, রাতেই ভোট কমপ্লিট করে দিয়েছে, দিনে কিছু দেখিয়েছে হয়তো। তারপরে দেখেন 2024 সালে আরেকটা মেকানিজম করলো, যেটা নিয়ে অলরেডি 2 জন ওনারা আলোচনা করলো। আওয়ামী লীগ বিএনপি যাই বলেন, তারা অতীত নিয়ে বেশি মাতামাতি করে, সামনের দিকে খুব যে সামনে কেমনে আগাবো এই আলোচনা ওনাদের মধ্যে খুব
ওনারা অতীত নিয়ে আওয়ামী লীগ বিএনপি ঘাটাঘাটি করতে করতে দেখবেন টকশোর সময় শেষ। সেই জিয়াউর রহমান সাহেব কি করেছিলেন সেখান থেকে আসবে, বঙ্গবন্ধুর বাকশালে কি হয়েছিল সেখান থেকে আসবে, সামনে কেমনে আগাইতে পারি সেই চিন্তাধারা এখনো আওয়ামী লীগের মধ্যে সেভাবে হয় নাই। দেখেন 2024-এর নির্বাচনের পরে বাংলাদেশের অবস্থা যেখানে আওয়ামী লীগ নিয়ে গেছে, এখন আওয়ামী লীগ নিজের কারণে কোন ঠাসা। আজকে একটা দল অংশগ্রহণ করে নাই, এতগুলি দল নির্বাচনে আসার কথা। নির্বাচন মানে কি বিকল্প থেকে বেছে নেবে? বিকল্পটা কোথায়? বিকল্পটা কোথায়? আজকে যদি আওয়ামী লীগ নৌকা দিত তাহলে আওয়ামী লীগ তো সব আসনে বিজয়ী লাভ করত যদি তাদের স্বতন্ত্র না থাকতো। এটা কি নির্বাচন হলো? আপনি আপনার ভাইয়ের সাথে খেলবেন ঘরের ভিতর, এটাকে আপনি নির্বাচন বলবেন? মানুষ এই নির্বাচন নিয়ে মাতামাতি করবে? এই জন্যই তো কোনো হানাহানি মারামারি ওনারা দেখছে না। কিন্তু একটা জিনিস করছে আওয়ামী লীগ, এই নির্বাচনের জন্য ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে আপনার খুনাখুনি হবে, একসময় সমাজের ভিতরে অনাচার সৃষ্টি হবে। আওয়ামী লীগ দুইটা গ্রুপ এমনভাবে, এখন আপনি যে কোনো জিনিসের রেজাল্ট তো সাথে সাথে পাবেন না, গাছ লাগালে তো আজকেই ফল পাবেন না। এই যে আজকে আওয়ামী লীগ তাদের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে, এই দুই প্রার্থীর ভিতরে যে আমরা বিদ্বেষমূলক আচরণ দেখছি, আপনাকে বলি কিছুদিন পর অলরেডি আমরা জাতীয় নির্বাচনে দেখেছিলাম যে আওয়ামী লীগ যে প্রার্থী বিজয়ী করেছে অপর প্রার্থীকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করছে, কাউকে মানছিল না, যেটা নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড শঙ্কিত ছিল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে বসেছে। তাহলে দেখেন আজকে আওয়ামী লীগ যে নির্বাচনটা করছে জানেন, 70% ব্যবসায়ী আসছে সেখানে। এই ব্যবসায়ীরা যদি নির্বাচন করে পাশ করে আসতে পারে তাদের সব কিছু বৈধ হয়ে যায়, অবৈধ জিনিসও বৈধ হয়ে যায়। এই যে 70% ব্যবসায়ী, প্রথম ধাপের নির্বাচনে 70% ব্যবসায়ী ছিল, এখনের নির্বাচনেও 70% ব্যবসায়ী ছিল। তাহলে রাজনীতিবিদটা কোথায়? রাজনীতিবিদদের কাছ থেকে তো রাজনীতি কেড়ে নিয়ে যাচ্ছেন। তাহলে রাজনীতিবিদদের কাছ থেকে যখন রাজনীতি কেড়ে নিয়ে যাবেন তখন দুর্নীতি বেড়ে যাবে। আজকে আওয়ামী লীগ দেশটাকে আপনার দুর্নীতির কাছে লিজ দিয়েছে, দুর্নীতি বিরোধী যারা রাজনীতিবিদের তাদের কাছে লিজ দিয়েছে। আমরা শঙ্কিত, এখন একটা দল অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগের এইরকম নির্বাচন করার জন্য দলের চেন অফ কমান্ড ভেঙে যাচ্ছে। আজকে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, সিনিয়র নেতারা, ইভেন কি কেন্দ্রীয় নেতারা দলের প্রধানমন্ত্রীর কমেন্টে শুনছে না। নির্বাচন এখানে তো দলীয় প্রতীক নেই, দলীয় প্রতীক নেই। দেখেন নির্বাচনের প্রভাব কোথায় পড়েছে, কারো কথা শুনছে না। ইভেন কি এই আওয়ামী লীগের এই নির্বাচনের জন্য অন্যান্য দলেও এই প্রভাব পড়েছে, বিএনপিতে প্রভাব পড়েছে, জাতীয় পার্টিতে প্রভাব পড়েছে, ছোট ছোট দলগুলিতে প্রভাব পড়েছে। এই যে আজকে রাজনীতি যখন আপনি না করতে পারবেন তখন তো আপনি অন্য কিছু করবেন। তাহলে এই যে আজকে আপনার দলের চেন অফ কমান্ড ভেঙে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না। প্রথম ধাপের নির্বাচনে মন্ত্রী, এমপি তাদের স্বজনরা প্রার্থী হয়েছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের ছেলে প্রার্থী হয়েছিল, ওনার চাচাতো ভাই প্রার্থী হয়েছিল, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, ওনার আত্মীয় প্রার্থী হয়েছিল। অসংখ্য এরকম এমপি, মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের স্বজনরা, যেটা দলে ওনাদের দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে এরকম প্রার্থী হতে পারবে না। কোথায় শুনলো? তাহলে দলের চেন অফ কমান্ড সেখানেই চলে গেছে। এটার প্রভাব বিএনপিতে পড়েছে। ভোট হবে কাল, সেখানেও কিন্তু বিএনপিরও ক্যান্ডিডেট আছে যাদেরকে আপনারা দল থেকে এর মধ্যে বহিষ্কার করেছেন। প্রথম ধাপে আপনাদের বেশ কয়েকজন বিজয়ী হয়েছে। তাহলে কি করে বলি যে বিএনপির সঙ্গে, বিএনপির আহ্বানে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যখন একটা মানুষের সঙ্গে আমি একটা দল করি, কায়সার ভাই একটা দল করে, সেখানে কিন্তু সব দলের, উনি একটা দল করে, সবগুলো দলের কিন্তু কিছু কন্ডিশন আছে। তোমাকে এই এই দলের নিয়ম মানতে হবে, তুমি যদি এই এই দলের নিয়ম না মানো তাহলে তুমি নাই, ঠিক আছে? এটা কিন্তু মেনে নিয়েই আমরা ফর্ম ফিল আপ করি, আমরা দলে জয়েন করি। তা বিএনপি একটা বড় সংগঠন, বিশাল বড় সংগঠন। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশে অবিসংবাদিত দল, এই কারণে আওয়ামী লীগ তো শেষ, ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ভোট করতে করতে একলা একলা দেন না, নিজের দলই ভোট দেন, আপনি নিজেই বললেন নিজের দল ভোট দিতে আসে না। তো সেইখানে বিএনপি এত বড় একটা দল, যেখানে 1 ঘন্টার নোটিসে লক্ষাধিক জনগণ মিটিংয়ে আসে, মিছিলে আসে, সেই দলে 200-100 লোক তো আপনার এদিক ওদিক তো করতেই পারে, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন। তারা
তারা কিন্তু সবাই নেতা না, তারা কিন্তু সমর্থকও আছে অনেক বেশি। তো সমর্থক আর নেতা, নেতা হলো তৃণমূলের নেতা। তো তৃণমূলের নেতা যদি তার কমিটমেন্টই কতটুকু, সে যদি কখনো মনে করে যে হ্যাঁ আমি দাঁড়ালেই পাশ, আর এটা স্থানীয় সরকারের নির্বাচন, আমি আবার বলছি এ গ্রাম ও গ্রামের নির্বাচন, এ পাড়া ও পাড়ার নির্বাচন, হ্যাঁ এ মহল্লা ও মহল্লার নির্বাচন, সেখানে অনেকেরই আত্মীয় স্বজন থাকে, অনেকেই চেনা পরিচিত থাকে, অনেকের বন্ধুবান্ধব থাকে, অনেকের জনপ্রিয়তাও থাকে স্থানীয়ভাবে। সেখানে তারা যদি মনে করে যে বিএনপিতে তো আমার ওরকম কোনো পদ নাই, আমি দাঁড়ালে ক্ষতি কী, আর আমার বংশের যে ভোট আছে বা যেভাবে আওয়ামী লীগের 2টা 3টা মারামারি করে শহীদ হয়ে যাবে গা, আমি পাশ করে যাবো গা, হিসাব কিন্তু অনেক রকম আছে। বিএনপি ভোট দিতে যাবে না, তারপরেও অগ্র ভোট দিয়েই আমি পাশ করে যাব, কারণ ওই যে আওয়ামী লীগরে ভোট দেয় না এখন, তাদেরও ভোট আছে। তো সেই জায়গায় এত বড় দলে একটু তো ছিটে ফুটা কোনো সমস্যা হতেই পারে। সমস্যা ছাড়া পৃথিবীতে কোনো কিছু নাই, সমস্যা ছাড়া থাকলে ওইটার কোনো মজাও নাই। তো সেইখানে বিএনপি কি করছে আপনি দেখবেন, বিএনপির সাথে সাথে আজীবনের জন্য বহিষ্কার করছে, তার প্রমাণও আমি আপনাকে দেই। এর আগের নির্বাচনে জনাব তৈমুর আলম খন্দকার থেকে শুরু করে যারা যারা নির্বাচন করছিল, কুমিল্লার সাক্কু থেকে শুরু করে, সাক্কু সাহেবের নির্বাচনের পরে আরেকটা কিন্তু নির্বাচন গেল, তারপরেও কিন্তু তাকে নেওয়া হয় নাই, তাদেরকে নেওয়া হয় নাই। অনেকখানে এই ঘটনাটা ঘটেছে। শুধুমাত্র সিলেটের আরিফুর রহমান, হ্যাঁ আরিফুল হক চৌধুরী, ওনার আসার কথা ছিল, উনি হয়তো কিছুই বলে নাই, মানুষ বাইরে আলোচনা করছিল, তারপরেও কিন্তু ওনাকেও শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। সে যেহেতু আসে নাই, যেহেতু নির্বাচন করে নাই, অতএব সব ঠিক আছে। যদি নির্বাচন যারাই করতো, যেভাবেই করতো, তাকেই কিন্তু অ্যাকশনে বিএনপি নিয়েছে। তা বিএনপির এইখানে, বিএনপি ছেড়ে যদি কেউ জায়গা, তাহলে তার যেমন দায় দায়িত্ব তার মতো থাকে। আবার বিএনপির সঙ্গে অন্যায় করলে বিএনপি যে প্রতিশোধটা নিবে, তার প্রতিশোধটা কিন্তু এটা আপনার মেম্বার হওয়ার সময় ওটা বলা আছে। তো তখন যখন এটা করবে, তখন তো আর সে বিএনপির কেউ না। লাইক আপনার বিএনপির থাকা অবস্থায় শাহজাহান উমরের মতো একটারে মাত্র পটায় নৌকা বানায় নিয়ে আসছে, ধানের শীর্ষে নৌকা বানাইছে, তাগর দিন কত করুন আপনি হিসাব করেন, জেলখানা থেকে ছাড়ানোর কন্ডিশনে। তারপরে সবার তো জেল খাটার মতো শারীরিক মানসিক শক্তিটা থাকে না। শাহজাহান উমর একটারে নিছে, নিয়ে আবার তারে নেওয়ার আগে দিয়েই তার সঙ্গে যে সম্পর্ক ছিল তার প্রমাণ, সে কিন্তু কি পিটার হাসছে কিন্তু ভগবান বলছে, সেটা নিয়ে আওয়ামী লীগ কত টকশোতে কত ট্রল করলো। তারপরে এখন যখন তাগরে ঘরের সন্তান হয়েছে এবং তারা বলে যে আপনার শাহজাহান উমর সে তো আগে থেকেই আওয়ামী লীগ করতো, মনে হ্যাঁ মুক্তিযোদ্ধা। আপনি এই যে এই কথাটা বললেন, যেটা বলছে বিএনপির প্ল্যাটফর্মে রাজনৈতিক দল না, কায়সার সাহেব বলছে, আমি এখন কায়সার সাহেবের উত্তর দিব দুইটা। বিএনপির প্ল্যাটফর্ম আছে, রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে বিএনপি নেই উনি বলেছে। আচ্ছা আওয়ামী লীগের কি দলটা আছে? আওয়ামী লীগের যখন 75-এর সেই এত বড় ঘটনা ঘটলো, কালো অধ্যায়টা হলো, তারপরে তাদের কয়জন মাঠে ছিল, কয়জন নেমেছিল? তারপরে যখন আওয়ামী লীগের সভানেত্রীরা জেলে নিয়ে গেল, কয়জন নাম ছিল? যখন দেশে আসতে পারলো না, কয়জন নাম ছিল? এগুলো কিন্তু আমরা বুঝি। এখন আওয়ামী লীগের মানুষ ভোট দিতে যায় না, এর চেয়ে বড় কোনো ভোট একটা গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য অধ্যায়, সে ভোটটা যখন নিজের দল যায় না, নিজের দল গেলেও তো 10% ভোট হইতো, তাহলে তো আর 2%, 3%, 4% ভোট হইতো না, তাহলে তো ওই ছাত্রলীগের নেতার মতো মিথ্যা কথা বলতে হইতো না যে স্বীকার করলো, তাহলে তো আপনার ওই মীরেশ্বর রায়ের ওই লোকের মতো মিথ্যা কথা বলতে হইতো না যে গতবার 7ই জানুয়ারিতে যা করছো এখন কিন্তু ভোট করা লাগবে। কারণ এইখানে দামি থাকলেও এখানে কিন্তু প্রতিযোগিতা হবে। আপনার এমপিতে কি করছে, এক নেতা একজন মানে দল, একটা দল একটা নেতা, তার আঙ্গুলি হেলনে কখন কোনটা কে ইব্রাহিম পাশ করবে, কে জাতীয় পার্টি পাশ করবে, কে নিজের দল পাশ করবে, কে বিদ্রোহী প্রার্থী পাশ করবে। পৃথিবীতে কোনো দিন কোনো দলকে দেখছেন বিদ্রোহী প্রার্থীকে লিগ্যাল ঘোষণা করে? আওয়ামী লীগ একমাত্র নাছর একটা দল যে দলের কোনো অস্তিত্ব নাই এখন, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে গা আপনার সরকারের মধ্যে। সেইখানে আমি আরেকটু বলি, ওনারা বলেছেন স্বাধীনতার পরাজিত শক্তি, রাজাকার, মুক্তি যুদ্ধাপরাধী। কে যুদ্ধাপরাধী? ওনারা যখন আত্মীয়তা করেন তখন বলে ওরা তো আত্মীয়, বড় বড় রাজাকার। ওনারা যখন ওনাগরে নিক্সন চৌধুরী যখন বলেন যে ওনাদের প্রেসিডিয়াম সদস্য রাজাকার, ওনাদের গোপালগঞ্জের এমপি রাজাকার, এমপির গোষ্ঠী রাজাকার, খান পরিবার রাজাকার, ওনাদের সারা বাংলাদেশে
আমি দুইজন ভাইরা চিনি, একটা ভাইরার বাড়ি জামালপুর আমার এলাকা, আরেকটা ভাইরার বাড়ি গোপালগঞ্জ আপনার এলাকা। দুই ভাইরা মিলে দুই রাজাকারের দুই নামকরা সন্তানরে বিয়ে করছে, বুঝছেন? তারা হলো গিয়ে এরকম ভাই, এবং সেই দুইজন আবার প্রধানমন্ত্রীর আত্মীয়। আমি এইটুক শুধু বললাম। তো ওনারা যখন রাজাকারদের সঙ্গে আত্মীয়তা করে এবং ওনাদের মুক্তিযোদ্ধা 20টা মুক্তিযোদ্ধার নাম বলুক টানা যারা সমর যুদ্ধে অংশগ্রহণ করছে সামনে নেতা, তাইলে হানা ভোট বললো, উনি হানা ভোট বললো, তত্ত্বাবধায়ক যেটা নিয়ে আমরা আন্দোলন করছি সেটা হানা ভোটের করা জরুরি ছিল, এটা আইনের মধ্যে পড়ে। উনি এত আইন নিয়ে কাজ করে কায়সার ভাই, তাইলে হানা ভোটটা কোথায় গেল যেটা ইলিগালের উপর ওনারা দাঁড়ায় আছে? আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না করলেই হতো না, কারণ ওইটাই নিয়ম ছিল, ওইটাই সংবিধানের নিয়ম। কখনো আপনার রাজনৈতিক দলে আসতে গেলে তাকে হানা ভোট করতে হবে। শুনে আসি কাসর ভাই, যেটি নীলুফার চৌধুরী মনে যে সব অভিযোগ করলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলো কোন জায়গায়? উনি তো কি আপনার সঙ্গে মারামারি কোন যুদ্ধে শহীদ হয়েছে? উনি হাজার হাজার সেনাবাহিনী বিভিন্ন লোকদের হত্যা করছে, চিটাগাং সার্কিট হাউসে গেছিল, ফাইনাল করে দিচ্ছে, শেষ। শহীদ হলো কোথায়? হ্যাঁ, শহীদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, শহীদ তো একটা পবিত্র জিনিস। হাজার হাজার স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধাকে হত্যা করছে, হাজার হাজার সেনাবাহিনীর সদস্য হত্যা করছে, এবং সেটার পরিণতি হয়েছে 31শে মে চিটাগাং সার্কিট হাউসে। এটা শহীদ, যুদ্ধ করছে 30শে মে। 30শে মে শহীদ হয়েছে উনি নাকি? এটা সত্য হবে। হ্যাঁ, নীলুফার চৌধুরী মনির তো ধন্যবাদ, ওনাদের দলের রাজাকার আছে, স্বীকার করছে। আমরা হয়তো একটা আত্মীয়স্বজন করছি, আমরা একটা আত্মীয়তা করছি, কিন্তু রাজাকার যা সেটা স্বীকার করছে। মুক্তিযোদ্ধার দলের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষক। আলোচনা এই যে আবার ঘোষক, মুক্তিযুদ্ধের নায়ক। আমরা অনুষ্ঠান করার আগে বলছে না এখন অনুষ্ঠান হবে লেট এডিশন, তো সে কি অনুষ্ঠান করতেছে? ওর শুধু আমরা করতেছি। আমি কি দেখেন এইসব বিতর্কিত ব্যাপার নিয়ে অ্যাডভান্স অডিশন নাকি, তাই না? দেখ, আপনার আলোচনার বিষয় হলো উপজেলা নির্বাচন। দেখেন, এই আপনি বলেছেন, আমি শুধু একজন একটা উদ্ধৃতি দিতে চাই। গাজীপুর সদর বিএনপির সভাপতি, গাজীপুর সদর উপজেলায় কিন্তু বিএনপি প্রার্থী জয়ী হয়েছে, এবং জয়ী হয়েছে। উনি কি বলছেন? আমি টিভিতে দেখছি আমাকে বহিষ্কার করা হয়েছে, আমার কাছে কোনো চিঠিপত্র আসে নাই। এটা একটা নাটক, নাটক। আচ্ছা, এবার আসেন, পরে কি বলছে? ওনারা তো এই সিনেমা বৈশাখ ঘোষণা দেয়, আমার যে দিন বেলা চা খাওয়াই লোকজনের সাথে চলি, তাদেরকে তো আমরা হারাই ফেলতেছি। এটা আমাদের কথা না। এবং সে কিন্তু জয়ী হয়েছে। গাজীপুর কিন্তু আওয়ামী লীগের বেল্ট, সেখানে সে কিন্তু জয়ী হয়েছে। প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান, 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত বিএনপি, যাদের পদ আছে। কতজন হারছে আমি বলতে চাই না, আমি কিন্তু জয়ীটা বলতেছি। তাহলে কি দাঁড়ালো? ওনারা কি কমান্ড মানছে? অন্য দলের পোস্টমর্টম করতেছে, নিজেরটাতে তাকান না। জয়ের হার একেবারে কম নয়, 35টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে 60টিতে জয়ী হয়েছে। তাইলে কি দাঁড়াইলো? জাতীয় পার্টিতে আরো রেকর্ড করছে। প্রথম ধাপে একজন ইলেকশন করছে, একজন জয়ী হয়েছে। জানেন তো বোধহয়, একজন জয়ী হয়েছে, একজনই ইলেকশন করছে। মোট 5 জন না, প্রথম ধাপে একজন, প্রথম ধাপে 2 স্বতন্ত্র আছে আর কি। ওই না, দলীয় একজন করছে, একজন জয়ী হয়েছে। 100% রেজাল্ট 100%। যাই হোক, আমার ভাই আকাশ সাহেব অনেক কথা বলছেন, নিজেদেরকে তাকায় না আপনার দলটা কোথায়। ভিক্ষা কে দিছে কে নিছে বিষয় না, বিষয় হলো 26টা সিট নিয়েছিলেন। ভোটাররা কিন্তু আপনাদের সেই পক্ষে রায় দেয় নাই। যে কথা বলছেন, আপনার যদি অবস্থান থাকতো তাহলে আপনারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটা উপজেলায় প্রতিনিধিত্ব করতেন। অবস্থান নাই, তিক্ত অভিজ্ঞতা থেকে অবস্থান নাই। দেখুন, তিক্ত অভিজ্ঞতা থেকে ফিরে আর কেউ উপজেলা থেকে নামও নিচ্ছে না। আওয়ামী লীগের দিকে তাকাবেন কেন? নিজের দিকে তাকান। আপনারা যদি বলতেন যে আপনাদের বেল্ট আছে, রংপুর বেল্ট, সিলেট বেল্ট, এই বেল্ট, তাইলে আপনারা নির্বাচন করতেন। সবাই একেবারে নিজেই তওবা করছে যে নির্বাচন আর নয়। আপনারা তাকিয়ে আছেন ওই লিল্লার সিটের জন্য, আওয়ামী লীগের সাথে। তাই না? এই লিল্লার সিটের জন্য এই নির্বাচনে পারতেন আপনারা প্রমাণ করতে যে এই সব উপজেলা, এইসব জেলায় আমাদের অবস্থান সুদৃঢ় আছে, ইলেকশন করলে আমরা উপজেলা চেয়ারম্যান পাশ করব। আপনারা তো সেটা সেই পথে আগান নাই। দেখুন, নিজের অবস্থান রেখে কথা বলবেন। ভবিষ্যতে সিট পেতে গেলে রিলেই করতে হবে, জোট মহাজোটি করতে হবে। তাদের মুখেই কথা মানায় না। তবে ধন্যবাদ দেন, আমরা কনগ্রেচুলেট করি যে আপনারা নির্বাচনী দাঁড়ায় আছেন।
সাংবিধানের দ্বারা বজায় রাখতে নির্বাচনে আসেন, কোথায় কোথায় বর্জন করছেন না, বয়কট করছেন না, প্রতিরোধ করছেন না, তাই না? অনির্বাচিত সরকার চাচ্ছেন না কেন? আমি তো মনে করি কয়েকটা আপনারই বিরোধী দলের নেতা। আমি প্রথমেই বলছি আমরা পজিটিভ থিঙ্কিং চিন্তা Right. করি, আমরা সামনে আগাইতে চাই। কিন্তু একই তো কথা, জিয়া রহমান যেভাবে আসছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, এরশাদ সাহেব তো 82 সালের 24শে মার্চ সকালে ঘোষণা দিয়ে আসছিলেন ক্ষমতায় থাকার জন্য দুইটা নির্বাচন দিলেন। প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল হ্যাঁ, সেটা একটু হ্যাঁ, বলেন। উনি বলেছেন তো প্রেক্ষাপটটা কি জাতির সৃষ্টি বৃহত্তর হয়েছিল? প্রয়োজনে, তাই না? আপনারা তো জি, জি। ভোটের কু করে আসছেন, ভোটে তাই গিয়ে না? কি ভোট হয়? এগুলো দেখুন, কু হয়। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিলে যার যার। আর দেশের অবস্থা তখন কি হয়েছিল ওটা একটু আপনারা ব্যাখ্যা করেন। উপজেলা নির্বাচনে, এমপি নির্বাচনে ভোটার সংখ্যা কম হচ্ছে বলে নির্বাচনকে বিতর্কিত করতে চান, বিষয়টা তাই না? নির্বাচনগুলি গ্রহণযোগ্য হচ্ছে, অবাধ হচ্ছে কিনা এটা কিন্তু একবার বলছেন না, তাই না? তো কি নাই এই কাজে? বিষয়টা মাথায় রাখতে হবে। 43টা দল নির্বাচিত, একটা দলের নির্বাচন হচ্ছে, এইটাকে কেন আমি নির্বাচন বলবো? 43টা দোষ তো আপনার ইসি কর্তৃক নিবন্ধিত, একটা দল নির্বাচন করছে, এটাকে কিভাবে আমি নির্বাচন বলবো এখন এই মুহূর্তে? একটা দল কেন, বেশ কয়েকটি দল না। একটা দলই, আর বাকি দলগুলি আমাকে দেখান না। কারা কোনো বাম নির্বাচনে গেছে? প্রথম ধাপে সব এগুলা। আরে এটাকে যাওয়া বলবেন আপনি, 480 বেশ কয়েকটি দল নির্বাচন করছে। জি, কোন দলটা দলীয় ভাবে করছে? আওয়ামী লীগ? দলীয়ভাবে না, চারটি দল দলীয় ভাবে আছে। না, আমি বলছি যে তাহলে আপনি কি মিন করতেছেন? আওয়ামী লীগ তো দলীয় নির্বাচন না, করছে না। আমি বলি না যে সবই আওয়ামী লীগ তো দলীয় আওয়ামী ভাবে, আমি বলছি সবই এখন আওয়ামী লীগ। না, আওয়ামী লীগও করছে না। 70% ব্যবসায়ীর না, আপনি ভিতরে বললেন বলছে যে একটা প্রায় দল সবই অংশগ্রহণ আওয়ামী করছে, লীগ। আওয়ামী লীগ তো দলীয় অংশগ্রহণ করছে না নির্বাচনে। তবে আমরা একটু আকাশের কাছে শুনে তারপরে আমরা একটা বিরতিতে যাব, আমার হাতে সময় কম। ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ, জাতীয় পার্টির অবস্থান কি, যেটি কাসর ভাই একটি প্রশ্ন তুলেছেন যে জাতীয় পার্টির অবস্থান কি? দেখেন, জাতীয় পার্টি সংসদ নির্বাচনে যাওয়ার পরে যে অভিজ্ঞতা হয়েছে, তার পরবর্তী স্টেজে আমাদের দলের চেয়ারম্যান সবসময় পজিটিভ থিঙ্কিং চিন্তা করে। উনি চিন্তা করে যে যদি নির্বাচনমুখী দল থাকে, নির্বাচনে যদি যায় তাহলে দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পায়। কিন্তু দেখেন, এই যে আমাদের 2024-এ যে নির্বাচন হয়েছে, এতে পুরা জাতি হতাশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা তার বাইরে নয়, জাতীয় পার্টির নেতাকর্মীরাও হতাশ। আমরা এরকম নির্বাচন চাইনি। আমি নিজেও তো আকাশে আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি, আপনার দলের চেয়ারম্যান ওয়ান সাইডেড জি কাদের সাহেব গত জাতীয় সংসদ নির্বাচনে ওনার আসন ছাড়া কোনো আসন নির্বাচন ইয়েতে গেছেন, ক্যাম্পিং এ গেছেন? যান নাই। এই কারণে আপনার জাতীয় পার্টির নেতা কর্মীরা কি বক্তব্য দিয়েছে জাতি সেটা শুনেছে। আমি জাতীয় পার্টির হয়ে একটা লাইন বলতে চাই। কি জাতীয় আপনাকে বলি পার্টির কি, চেয়ারম্যান কি বলছে জানেন? জাতীয় পার্টির চেয়ারম্যান বলছে সংসদে দাঁড়িয়ে অনেক চুক্তি হচ্ছে, দেশের বাইরের সাথে কি কি চুক্তি হচ্ছে আমরা কিছুই জানি না। এই যে কৃতদাস, এই যে এজেন্ট, এই এজেন্টরা যে চুক্তিগুলা করতেছে জনগণকে লুকায়া, এইটার জন্য এই নির্বাচন, এই পাতানো খেলা। না, যে নির্বাচন হয়েছে কাউসার ভাই আপনিও জানেন, নীলুফা আপু জানে, আমাদের উপস্থাপকও জানে, আমরা ওদিকে যেতে চাচ্ছেন, আমরা পজিটিভ। দেখেন, একটা জিনিস আওয়ামী লীগ পরিষ্কার করে দিচ্ছে এই নির্বাচনের মাধ্যমে, এই যে 70% ব্যবসায়ী নিয়ে আসলেন, তারপরেও এই যে নির্বাচন প্রার্থীদের যে হলফনামা, এই টাকা যায় কোথায়? আমরা যে চিন্তা করি আজকে রিজার্ভ কোথায় নামালেন, $50 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়ন গেল, মানে আর নাই, এখন ডলার নাই, কোনো কিছুই আপনার কাজ হচ্ছে না। দেখেন, আমি বলছিলাম প্রথম ধাপের নির্বাচনে এমপিদের চেয়েও উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের টাকার পরিমাণ বেশি। তখন ছিল 3065% এমপিদের, কারো কারো সর্বোচ্চ যেটা ছিল, আর 4200% ছিল চেয়ারম্যানদের। আর এবারে দ্বিতীয় ধাপে কি খেলা দেখাচ্ছেন দেখেন, চেয়ারম্যান প্রার্থীদের সম্পদ বেড়েছে, আপনার আয় বেড়েছে 10,900%, আর সম্পদ, স্থাবর সম্পদ বেড়েছে 11,000%, সোনা 11,000%। কয়জনের এটা? কয়জনের? সর্বোচ্চটা বলছি, তাদের যারা নির্ভরশীল আছে ফ্যামিলি মেম্বার, কয়জনের? তাদের যাদের দেখেন ফ্যামিলি মেম্বারদের কারো কারো সম্পদ বেড়েছে 9,000%। ধরেন না, কালকেই দুদককে বলেন যে কার বেড়েছে, তদন্ত করেন। আপনাদের এই নির্বাচন করছে 13% মামলার অভিযুক্ত আসামি, তারপরে 25% প্রার্থী ব্যাংক থেকে ঋণ নিয়ে বসে আছে। এবং এই যে একটা দেখেন, যারা ঋণ নিচ্ছে, যারা অভিযুক্ত আসামি, যারা টাকার পেশি শক্তি, কালো টাকার মালিক, তারাই এখন এই একটা ঘরোয়া লীগ নির্বাচন খেলছে। আপনাদের উচিত ছিল এই নির্বাচনের আগে এই ইসি, দেখেন এই নির্বাচন কমিশনার বলে কি, যদি কোনো এমপি মন্ত্রী এই নির্বাচন হস্তক্ষেপ করে তাহলে ব্যবস্থা নিব। একটা
পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই ইসির। এটা অনেক আগে বলছে, এরকম মাজামাঙ্গা ইসি খালি হুমকি ধামকি দিয়ে শেষ করে, কিন্তু কখনো কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলি দেখি নাই। এবং হাজার হাজার অভিযোগ, এইসব ব্যবস্থা নিলে এই ইসি আর থাকতে পারবে না, ইসি চলে যাবে। তাহলে তো শুধু নির্বাচন, এটা শব্দগতিক একটা শব্দ। হ্যাঁ, নির্বাচনের জন্য তো বিএনপি না, বিএনপি গণতন্ত্রকে আগে রক্ষা করবে, তারপরে নির্বাচন করবে। এইসব নির্বাচন, যে নির্বাচন এক নেতা এক দেশ, আমি আর বাকি লাইনটা বললাম না, বাকি লাইনটা অতীতে চলতো, এখন আর বলতে চাই না, কারণ আমি মাফিয়া চক্রের দেশে বাস করি। আমি শুধু বলতেছি রাজাও একটা, দেশও একটা, সেটার সভরেন্টি কতটুকু আছে সেটা আপনাকে দেখতে হবে। সেটাকে বলা হয় এখন যে এজেন্সি নিয়েছে তারা অন্য কোনো একটা জায়গা থেকে, তারা কিন্তু শাসক না, তারা একটা কৃতদাস। এই কৃতদাসের ওই জায়গায় কিছু টাকা পাইলেই খুশি, তারা তাদের চেয়ারটা থাকলেই খুশি, আর কিচ্ছু তাদের দরকার নেই। বাংলাদেশ কোথায় গেল এটা নিয়ে তাদের কোনো হিসাব নাই। যদি হিসাবই থাকতো তাহলে তারা তাদের পক্ষের মানুষগুলাকে জিতানোর জন্য, কি ব্যবসায়ী বলেন, কি আপনার সরকারি সাবেক আমলা বলেন, কি আপনার সাবেক সৈনিক বলেন, এদেরকে দিয়ে নির্বাচন করা সংসদটাকে ভরে ফেলছে। বহু বছর আগে লেনিন বলছিল ওই সংসদ তো শুয়োরের খোয়ার, তার দেশে বলছিল। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে আমার এর চেয়ে নিকৃষ্ট কথা মনে পড়ে। আমি সরি টু সে, ওই সংসদে আমিও ছিলাম। আমি কিন্তু অনেক দুঃখ থেকে বলছি, যে সংসদের নামের আগে মহান জাতীয় সংসদ বলা হয়, সেইখানে 68.67% লোক হচ্ছে আপনার ব্যবসায়ী। এই ব্যবসায়ী এত দিন আসে না। আজকে যখন কথা বলছি, এবং আপনি দেখেন বাংলাদেশ পৃথিবীর ব্যাংকগুলা, কেন্দ্রীয় ব্যাংকগুলা নিয়ন্ত্রণ করে অন্যান্য ব্যাংকে এবং সেই দেশের জনগণকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলায়। বাংলাদেশ এমন একটা দেশ, ঋণ খেলাপিরা বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে, তারাই আইন বানায়, ওই আইন বাংলাদেশ ব্যাংক পালন করে। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, যখন ডলার নাই, টাকা নাই, টাকা বানানো হচ্ছে। আজকে 1-1.5 মাস যাবৎ বাংলাদেশ ব্যাংকের আশেপাশ দিয়ে কোনো সাংবাদিককে ঢুকতে দেয় না। আপনারা তাহলে কিসের জন্য সাংবাদিক হয়েছেন? হলুদ সাংবাদিক না লাল সাংবাদিক না কালো সাংবাদিক আপনারা নিজেরাও জানেন না। আপনি তো এখানে যাইতেই পারেন না। আপনি খুব বেশি হলে কি পারেন, আপনি ন্যাশনাল ব্যাংকের মতো একটা ব্যাংকে যাবেন, আপনার একটা টিফিন দিবে, টিফিনের মধ্যে 5,000 টাকা ভরে দিবে, এই হলো আপনার দাম। আপনার দাম 5,000 টাকা। তো আপনার সেই 5,000 টাকা দিয়ে এক সময় না হয় আপনি একটা স্যুট কিনতে পারতেন, এখন তো স্যুটের একটা টাইও আপনি পাবেন না, কারণ ওই জায়গায় নিয়ে গেছে। আমি আপনাকে একটা হিসাব দিতে চাই, মাত্র একটা খেলাপি ঋণের হিসাব। 1972 থেকে 2009 সাল পর্যন্ত 22,481 কোটি টাকা ঋণ খেলাপি ছিল। আমি শেষ করি, এটুক শেষ করব। এই যে 14 বছরে আপনার বাকি, এই যে 14 বছর এখন পর্যন্ত 9-এর পরে থেকে 1,30,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি, এবং অবলোপন করা হয়েছে আরো 35,000 কোটি টাকা। এই যে আপনি যত কথাই বলেন, এই গুরুত্বটা আপনি দিয়েন, এরাই কিন্তু বাংলাদেশ চালায়। আরে একটা নর্মাল সুর যে রাজপথে রুটি চুরি করে রুটির দোকান থেকে, তারে বাইন্দা গাছের মধ্যে বাইন্দা পিটায়, আর যে 100 কোটি 200 কোটি টাকা চুরি করে তারে সার ডাকে। এই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে আমরাই একমাত্র আইনমন্ত্রী যেখানে বলেছে বিএনপি সময় নাকি ঋণ খেলাপি এর চেয়ে অনেক বেশি ছিল। আমি শুধু একটা হিসাব দিতে চাই, 1995 সালে আওয়ামী লীগ ছিল, 96 সাল পর্যন্ত আওয়ামী লীগ ছিল, সেইখানে 96 সালে শুধু ঋণ খেলাপি ছিল আপনার 22,000 সামথিং কোটি টাকা। সেইখানে 2005-এ ঋণ খেলাপি কমে এসে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের লিস্ট থেকে বলা, 17,511 কোটি টাকা। এই যে 5,000 কোটির সামথিং যে টাকাটা কমলো, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কেউ ঋণ খেলাপিটা কমাইতে পারছিল। 5,000 কোটি টাকা কিন্তু চারটিখানি কথা না। আজকে যে মানুষ ঋণ খেলাপি, এতে দিয়ে একটা দেশের বাজেট পেশ করা যায়। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। রাজুল কবির কাউসার আলোচনা শেষ। নীলুফার চৌধুরী মনি তত্ত্ববহল দিয়েছে, তাকে ধন্যবাদ। লক্ষ্য করে দেখেছেন শুভঙ্করের ফাঁকি 2009 পর্যন্ত মানে আমাদের ঋণ খেলাপ ছিল 22,000 কোটি, বাজেট আকার ছিল 66,000 কোটি। এখন সেই বাজেট হতে যাচ্ছে 7 লাখ। আমি বলছি কি, আমার অর্থনীতির
আকারটা বড় হয়েছে, বাজেটের আকারটা বড় হয়েছে, আমার ঋণ বাড়বে, ঋণ বাড়লে ঋণ খেলাপির সংখ্যা বাড়বে, এটা কিন্তু বলতে চাচ্ছেন না। খাবেন, ঋণ করে ঘিন দেখুন, খাবেন, বাজেট বাড়াবেন। আসেন রাজনৈতিক আলাপে। গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন কারা ধ্বংস করেছিল, তাদের মুখে আজকে সে সবক শুনতে হয় আমাদের। যারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছিল প্রতিষ্ঠান তারা আজকে বলছেন তারা এগুলি ধারক বাহক। আমি তো প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, দেখুন জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, ভোটারদের একটা দায়িত্ব আছে তার মৌলিক অধিকার ভোট দেওয়ার। কারণ এই 5 বছর কিন্তু সে যদি চয়েস না দেয় এই সুযোগটা সে আর পাবে না। এখন কোনো দল বললে আপনি সাথে গেলেন, সেটা কিন্তু তার জন্য খুব ভালো ফলদায়ক হয়ে আনবে না, কারণ 5 বছর আপনি সুযোগটা পাবেন না, হোক জাতীয় সংসদ হোক সেটা স্থানীয় সরকার নির্বাচন, তাই না? এই যে বয়কট এখন যেটা করতে যাচ্ছেন, আমি বলবো কি, সাংগঠনিক অবস্থার সুর না বলে কিন্তু নির্বাচনের পথে কেউ হাঁটছেন না। কিন্তু নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশন, সরকার বা আমাদের দলকে বিতর্কিত করার জন্য অনেক কথা বলছেন। যদি সে অবস্থা থাকতো অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনও করতেন, স্থানীয় সরকারে অংশগ্রহণ করতেন। কারণ আমি বললাম না যে গাজীপুরের নেতা বলেছেন তার ওখানে অবস্থান আছে, সে মনে করে নির্বাচন না করলে আমার অবস্থানটা নষ্ট হয়ে যাবে। নির্বাচন করেছেন, পাশ করেছেন, এটা কিন্তু তারা জাতীয়ভাবে করতে পারছেন না। যে স্লোগানটা দিচ্ছেন, ভোট দিও না, ভোট কেন্দ্রে এসো না, যদি বলতেন না ভোট কেন্দ্রে আসো, আমাদের সাথে থাকো, আমাদের ভোট দাও, তাহলে চ্যালেঞ্জটা বুঝতাম যে চ্যালেঞ্জ নিয়েছেন। সেদিকে তো এগোচ্ছেন না। দেখুন ভোট কেন্দ্রে আসলে তো 2 টিম, তাই না? 2 টিম। তো আপনার অবস্থার শুধু আপনি আওয়ামী লীগের তো বড় দলের সাথে কিভাবে করবেন? নিঃসন্দেহে আওয়ামী লীগ সুশাসনের বড় দল, এটা অস্বীকার করার জন্য তো এটা শেখ হাসিনা গত সরকার, এই সরকার শেখ হাসিনার নেতৃত্বের সরকার কিন্তু মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করেছেন। যত কথাই বলেন, মেট্রো রেলের সুবিধা নিচ্ছেন, পদ্মা সেতুর সুবিধা নিচ্ছেন, এগুলো কিন্তু একসময় স্বপ্ন ছিল। এখন টাকা তো জনগণেরই, জনগণ তো আপনারাও ছিলেন, আপনারা ক্ষমতায় থাকার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু 20 বছর পর, 30 বছর পর বাংলাদেশের কি অবস্থা হবে, কি দরকার, এটা বিবেচনা আনেন নাই। ক্ষমতায় থাকার জন্য যা যা করার তা করেছেন। কিন্তু আমরা বলতে পারি এই যে দর্শক ভিত্তিক কাজগুলি হয়েছে, এইগুলি কিন্তু বাস্তবায়ন করেছেন। এটার সুফল কিন্তু জনগণ পাচ্ছে, ঢাকাবাসীও পাচ্ছে, বাংলাদেশের জনগণ পাচ্ছে। আপনার ভৌগোলিক কারণে এখন বাড়ি যাচ্ছেন আপনি 2.5 ঘন্টায়, আগে তো টেলিভিশনে সব শুনে মানুষ দেখে। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ, আলোচনা শেষ করতে চাই। 2 মিনিট সময় দেন ভাই। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বড় হতে 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 একটা দানবীয় রূপ নিয়েছে। দেখেন এই দানবীয় রূপ আওয়ামী লীগকে বিনষ্ট করবে, একসময় এরকম ব্রাস্ট হবে বলে দিলাম। এবং আপনার দেখেন আওয়ামী লীগের কোলে একটা ঐতিহ্য ছিল। 1971 সালে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের একটা ঐতিহ্য ছিল। এবং আওয়ামী লীগ একসময় অনেক ভালো কাজের সাক্ষী দিয়েছে, অনেক ভালো কাজও করেছে। কিন্তু এই যে এখন কিছু মেগা প্রজেক্ট করে, মেগা দুর্নীতি করে আপনি সব ঢেকে ফেলতে পারবেন না। আপনি মানুষের অবস্থান এখন কোথায়, মানুষের যে ক্রাইসিস যাচ্ছে, এই যে মধ্যবিত্ত একটা শ্রেণী আপনার কোথায় দাঁড়িয়ে আছে। আজকে আপনার দলের সাধারণ সম্পাদক রিক্সা চালাইতে দিবেন না, অটো রিক্সাগুলিতে, এই যে একটা আন্দোলন শুরু হয়েছিল, যদি প্রধানমন্ত্রী ডিক্লারেশন না দিতেন, এতে আওয়ামী লীগের পতন হতো। হয়তো কত লক্ষ লোক রিক্সা চালায়, জরিপ নিয়ে দেখেন না, এনে অনেক শিক্ষিত লোক এখন রিক্সা চালায়, যাদের চাকরি নাই, যাদের ব্যবসা নাই, ছোট ছোট দোকানপাট ব্যবসা সব বন্ধ হয়ে গেছে, পুঁজি নাই, ব্যবসা করবে কোত্থেকে, ব্যবসা চলে না। আমি অনেকের সাথে কথা বলেছি, ভ্যানে কাপড় বিক্রি করে, বিয়ে পাস ছেলে, আপনারা কয়েকজনকে চাকরি দিচ্ছেন, তাতেই বলেন যে আমরা এখন চাকরির ব্যবস্থা করে ফেলেছি। আপনাদের কিছু লোক আপনার দেখা যাচ্ছে যে বড় বড় ব্যবসায়ী আর কিছু বড় বড় মেগা প্রজেক্ট করে, মেগা দুর্নীতি করে এই যে সব টাকা পাচার করে দিলেন। এখন এই যে বাংলাদেশের ক্রাইসিস কিভাবে সামনে সামলাবে? 2026 সালে আপনার সুদ সহ আসল দিতে হবে। আপনার কি বলছে এই দেবপ্রিয়া ভট্টাচার্য, বলছে 2026-এর আগেই বাংলাদেশ ঋণ খেলাপি পরিণত হবে। উনি আশঙ্কা করছে যে অবস্থা যাচ্ছে সেইগুলি নিয়ে ভাবতে হবে। আজকে মানুষের যে ক্রাইসিস, গার্মেন্ট সেক্টর ক্রাইসিস সৃষ্টি হয়ে গেছে, মানুষ যে বেতন পায় সে দিয়ে চলতে পারে না, এইগুলি নিয়ে ভাবেন, খালি বড় বড় লোকদের নিয়ে ভাবেন না।
আর রাজনীতিক আমি একটা মিনিট রাজনীতিক শেষ করতে চাই। রাজনীতিক প্ল্যাটফর্ম তৈরি করতেই হবে সবার জন্য, তা না হলে আপনি এই যে কোনো দলকে রাজনীতি করতে দিচ্ছেন না, এর জন্য আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে। আওয়ামী লীগ যেখানে যাচ্ছে ব্যাকফুটে চলে যাচ্ছে, এখান থেকে ব্যাক করে আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাবে। ডক্টর আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। নীলুফার চৌধুরী মনি এবং অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।